সে আবার কি? তার বাড়ি কোথায়? কোথায় কোথায় সে থাকে? বলুন বলুন জামাইবাবু, আমি সেটাই কোথায় থাকে? এই তো দেখছি মহাকেলেঙ্কারি কাণ্ড। এতে দেখছি বাঘের ফলে একবারে ভোগের বাছা হয়ে গেছে। তাই চলছে খালাম দাদাকে একবারে খারাপ। না 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 বলে তোদলা গন্থা থেমে যা নালে তোর গণেশটাই উল্টে যাবে। আগে আমাকে খুঁজে বের করতে হবে ওই শস্যের মধ্যে ভুট্টাকে। তার আগে আমাকে খুঁজে জানতে হবে কোথায় থাকে সেই সাংবাদিক আমি সান্না। সাংবাদিক আবির সান্যাল, আজকে তার নাম করে তুমি ভালোবাসার মানুষ দুটি আবার ভালোবাসার নিয়ে তুমি ছিনিমিনি খেলেছো। না, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না, কিছুতেই না, কিছুতেই না। তুমি না বৌদি, আমিও দাদাকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ঠাকুরপো, যে দাদার আদর্শকে সামনে রেখে আমি আমার জীবন গড়ার স্বপ্ন দেখেছিলাম, সেই দাদার এমন ভিন্ন চরিত্রের পরিচয় পেয়ে আর আমার লজ্জায় মাথা কাটে যাচ্ছে বৌদি। আমি বেঁচে থাকতে ও একটা মেয়ের সাথে ব্যভিচার করবে, আমি সেটা কি করে সহ্য করবো বলো ঠাকুরপো? ঠিক এই কথাটাই আমি কাউকে বোঝাতে পারছি না বৌদি। ঠাকুরপো, শালুকদি সব এবারে সবাইকে কি এমন জাদু করেছে যে সবাই তোমাকে অবহেলা করে ওই শালুকদিকে নিয়ে এমন মাতামাতি করছে। ওর তো সেই ন্যাকামি খালি কেঁদে সবাইকে ও ভোলায়, চোখের জল দেখে ও সবার মন ভুলিয়ে রাখে। সবাইকে বলাতে পারলেও ও আমাকে কখনো বলাতে পারবে না বৌদি। ঠাকুরপো, তুমি আমি কখনো ওই শালুকদিকে এবারে বউ হতে দেবো না। ওই জন্য হলে আমি থানা পুলিশ পর্যন্ত করবো। আচ্ছা বৌদি, আমি তো শুনেছি মেয়েরা যেমন হয় মমতাময়ী, এমন হয় ঠিক ছলনাময়ী। তা তুমি কি সেই পারো না সেই ছলনাময় হয়ে এমন কিছু করতে? ঠাকুরপো, আমি যা দেখে এবারে সবাই শালুকদিকে ঘৃণা করে তোমাকে আবার অবগত করে। কিন্তু ঠাকুরপো, কোনো কিন্তু নয় বৌদি, কোনো কিন্তু নয়। যেভাবে হোক তোমাকে আবার এবারে অধিকার আদায় করে নিতে হবে। আর তা না যদি না পারো তাহলে সারাটা জীবন তোমাকে শুধু কাঁদতে হবে বৌদি, শুধু কাঁদতেই হবে। না 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 না, আমি কাঁদতে আসিনি, আমি কাঁদাতে এসেছি ঠাকুরপো। আর তুমি ঠিক কথা বলেছো। হ্যাঁ, আমাকে এখন ছলনার আশ্রয় নিতে হবে। ওর আমি এমন হাল করবো যে বাড়ির সবাই ওই শালুককে বলবে। কি বলবে দিদি? তোমাদের এই গোছানো সংসারে আমি বড্ড বেমানান, তাই না দিদি? তুমি বেমানান নাকি সেটা তো আমি বলতে পারবো না সংসারে, কিন্তু আমার স্বামীর কাছে অবশ্যই তুমি বেমানান। দিদি মানে আমি? হ্যাঁ, তুমি এমন গাইয়া পোশাক পরে থাকো না, আমার স্বামী একদম পছন্দ করে না। সে কি? উনি কি তোমাকে এসব কথাগুলো বলেছেন দিদি? হ্যাঁ, বলেছিল তো। এই তো কদিন আগে বড্ড আক্ষেপ করে বলছিল। আচ্ছা, বলছিল কি জানো, বলছে শালুকের চেহারাটা এত সুন্দর, কিন্তু এমন পোশাক পরে থাকে না, ওকে একদম ভালো লাগে না। ও যদি তোমার মতো মডার্ন পোশাক পরে, তোমার থেকে ওকে আরো বেশি সুন্দর লাগে। কিসব বলেছেন? তোমার থেকে আমি বেশি সুন্দরী? আরে যাতা নয়। আরে আজকের দিনে স্বামীর উপযুক্ত হতে গেলে স্ত্রীকে স্বামীর মতো কিন্তু তৈরি হতে হয়। তাই স্বামীর সম্মান বাঁচানোর জন্যই তো স্ত্রীকে সেরকম ভাবে তৈরি হতে হবে, তাই না? তাই বলছিলাম, এই জন্যই তো তুমি সেরকম ভাবে পোশাক পরে থাকো না বলে ও কোনো পার্টিতেও তোমাকে নিয়ে যেতে চায় না, তুমি ড্রিঙ্ক করো না। আমি ড্রিঙ্ক করা শিখবো? হ্যাঁ, নিশ্চয়ই শিখবে। আরে বাবা, স্বামীর মন জয় করতে গেলে মেয়েদের কত কিছু করে, আর তুমি এইটুকু করতে পারবে না? দিদি আমার কথা তুমি একটু শোনো, আমার কিন্তু বড্ড
ভয় করছে দিদি। না 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 না, তোমার কোনো কথা শুনবো না। আরে আমি তো আছি, তুমি শিগগিরই ঘরে যাও। দেখো তোমার ঘরের মধ্যে আমি একটা সুন্দর পোশাক রেখে এসেছি আর একটা ড্রিঙ্কের বোতল রেখে এসেছি। যাও তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে এসো, আর তোমার কিচ্ছু ভাবতে হবে না। যা বোঝানোর আমি ঠিক তোমাকে সময় মতন বুঝিয়ে দেবো। যাও, দেরি করো না, তুমি যাও। না না দিদি না, আমার যে ভীষণ ভয় করছে দিদি। আমি যদি উল্টো পাল্টা কিছু করে আরে বাবা, তোমার কিচ্ছু উল্টো পারে, আমি তো আছি নাকি, তোমাকে সব কিছু আমি শিখিয়ে দেবো। যাও, যাও, দেরি করো না। যখন তুমি বলছো তখন আমার স্বামীর জন্য আমি এইটুকু করতে পারি। ঠিক আছে দিদি, আমি যাচ্ছি। শালু, তোমাকে দেখতে নয় সেরে দেখতে নাও। তোমাকে আমি এমন সাজে সাজাবো না যেটা দেখে ওই অবিরাগে তোমার কাছ থেকে চিরদিনের মতো মুখ সরিয়ে নেবে। তখন শালুক দিদি আছো? শালুক দিদি, ও শালুক দিদি। শালুক দিদি এখানে নেই বুঝি? তাহলে আমি যাই। দাঁড়া 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 দাঁড়া, আরে বাবা, শালুকে কি কথা বলতে এসেছো সেটা আমাকে বলা যায় না বুঝি? দরকারটা আমার নয় গো বৌদিমণি, কর্তা বাবু শালুক দিদিকে খুঁজছিলেন। তাই নাকি? হ্যাঁ, এবং কি দরকারে খুঁজছিলেন সেটা তোমার না জানলেও চলবে। কেন না জানলে চলবে কেন? আমি তো এই বাড়ির বউ নাকি? এই বাড়ির সুবিধা অসুবিধা আমি দেখবো না থেকে বাইরের লোক এসে দেখবে? বউ? তুমি এবারে বউ? তাই যদি হয় তাহলে তাহলে বউ, এবারে বউ হিসাবে তুমি এতদিন কি করেছো? কি করিনি? সংসারের মঙ্গল কামনায় একটা দিনও তুমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছো? আমি কোনোদিনও তুমি লক্ষ্মীর পদচিহ্ন এঁকে মা লক্ষ্মীর আরাধনা করেছো বৌদিমণি? আর এই সংসারে জীবন্ত দেবদেবী যাদের আশীর্বাদে তুমি এবারে বউ হয়ে আসতে পেরেছো, তারা কি করছে, কেমন আছে, তার কি একবারও খোঁজ নিয়ে দেখেছো? কেন আমি খোঁজ নিতে যাবো? কারণ যা করে তো শালু কি করছে? সেই জন্যে তো ওই জীবন্ত দেবদেবীর কাছে এই বাড়ির বউ না হয়েও শালুক দিদি হতে পেরেছে পূজারিনী। এবারে বউ হয়েও বিদ্যাসিনী হয়ে রয়ে গেছো গো বৌদিমণি, বিদ্যাসিনী হয়ে রয়ে কি পূজারিনী আর কে বিদেশিনী, তার সেটা আমি ঠিক সময়ে বুঝিয়ে দেবো। তার আগে তোমার মতো লেকচার বা চাকরকে আমি বাকি এসেছিল তো, কি এখন ছিল তো কোথা থেকে এসেছিল? না, এবারে এলে বাড়ি চলে যাবো। আগে বলুন, এটা কি আবির সান্যালের বাড়ি? হ্যাঁ, কিন্তু তার সাথে আপনার কি দরকার? না, মানে এখানে কি শালুক বলে কেউ থাকে? আমি তার সাথে দেখা করতে এসেছি। আমি তারই দাদা। আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে আমার বোন শালুক সাংবাদিক আবির সান্যালের বাড়িতে আশ্রিতা হয়ে। ও মাই গড, এই যে মেঘ না চাইতে জল। আর ওনার অনুমান যদি সত্যি হয় তাহলে আজকেই ঘটে যেতে পারে এই সংসারে শালুক বিসর্জন। এই বদমাশ মেয়ে বলো তো, নিজের স্বামী থাকতে সে কিনা অন্যের সংসারে এসে নির্মলের সাথে ওর কি হয়েছে তা আমি জানি না। আচ্ছা, নির্মলের সাথে ওর যদি ধনীবনা নাই তাহলে সে তো আমার কাছে ফিরে যেতে পারে। তা না করে সে আমার মান সম্মান একেবারে ধুলোর সাথে মিশিয়ে দেবে। দাদা দয়া করে আজকেই আপনি শালুকের বাড়ি থেকে নিয়ে যান। আমাদের সংসারটা আপনি রক্ষা করেন দাদা, আমাদের সংসারটা আপনি রক্ষা করেন। নিশ্চয়ই রক্ষা করবো বল, কিন্তু শালুক কেন এমন? তবে কি শালুক নিজের ইচ্ছায় নির্মলকে বিয়ে করেছে? নির্মলের কাছে ধোঁকা খেয়ে সে লজ্জায় আমার কাছে দাঁড়াতে পারে? কে বলে? হ্যাঁ, কে বলে আমি দাঁড়াতে পারি? এই তো আমি একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছি। কে তুমি? এ কি শালুক তুই? এ তুই কোন সাজে সেজেছিস? আমি তুই মদ খেয়েছিস? এত মধু
দিলি না কেন? এই, এই, আচ্ছা আপনি আমার হাত ধরলেন কেন বলুন তো? আপনি কে? হ্যাঁ, চেনা নেই জানা নেই, একটা অপরিচিত মেয়ে আমার হাত ধরলেন। ভীষণ ভীষণ অসভ্য লোক তো আপনি। একটা অজানা মেয়ের হাত ধরতে আপনার এমন করে লজ্জা করছে না? লজ্জা? কি বললি? অচেনা, অপরিচিতা। তার মানে সত্যি তুই আমাকে চিনতে পারছিস না। একটিবার আমার দিকে চেয়ে দেখ। আমি তোর দাদারে হতো, যে তোকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছিল। তোর সেই হতভাগা দাদা, তাকে তুই চিনতে পারছিস না? এই নাটক এখন বন্ধ করুন। যান, চলে যান বলছি, চলে যান এখান থেকে, চলে যান। আমি আপনাকে চিনি না, আমি আপনাকে জানি না, চলে যান। তুই সত্যি কি আমাকে চিনিস না? কি করে চিনবে? কি করে চিনবো? আমি তো এর আগে আপনাকে কোনো চোখেই দেখিনি। আমায় ক্ষমা করবো এই অসময়ে তোমাকে বিরক্ত করার জন্য। আমি তোমার কাছে হাত ছড়ে আসলে জানো তো, আসলে তোমার মতো দেখতে আমার যে বোনটাকে আমি খুঁজতে এসেছিলাম, সে আজ আমার কাছে এসে গেছে। কিছুই বুঝতে পারছি না। আমি দিদিকে এতবার করে বললাম যে দিদি তুমি আমাকে অত ড্রিঙ্ক খাইও না, আমি ওইসব ড্রিঙ্ক করবো না। ওইসব ড্রিঙ্ক আমাকে খাইয়ে দিল, আমার জন্য এখন কেমন একটা করছে, আমার মাথা যেন কেমন করছে, পাটা যেন আমার টলছে, আমি কিছুই বুঝতে পারছি না। দাদারা খুব আমার ধরেছে। কফি নয় গো, কফি নয়, এই নাও, এই ড্রিঙ্কটা তুমি খেয়ে নাও, আমি তোমার জন্য ড্রিঙ্ক নিয়ে এসেছি। তুমি কি সাজ সেজেছ? দেহে অর্ধ উলগ্নি ব্যভিচারিণীর দেশ, আর মনে হাতে মনমোহিনী মদের বোতল। তুমি কার জন্য সেজেছ? কেন তোমার জন্য? আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। তুমি আমার সেকেলে গাইয়া শ্বাস তুমি একদম পছন্দ করো না, আমাকে তুমি দূরে দূরে সরিয়ে রেখে দাও। আমি মদ খেয়ে মাতাল হতে পারি না বলে তোমার জীবনটা এখনো নিঃসঙ্গের শূন্যতায় ভরে আছে। আমাদের মধ্যে ছিল একরাত শ্রদ্ধা, ভক্তি আর বিশ্বাসের পরিপূর্ণতা, কিন্তু কিসের লোভে তুমি সেগুলোকে নষ্ট করে দিয়েছো মেঘলা? কিসের লোভে বলো না? তোমার সন্তানের মা ডাক শোনার লোভে। আজ আবার বলতে দ্বিধা নেই, একদিন তোমার আচার আচরণে মুক্ত হয়ে তোমাকে আমি ভালোবাসতে না পারলেও আমার একটু একটু করে ভালোবাসা, ভালো লাগা শুরু হয়েছিল। কিন্তু আজকের এই ব্যভিচারীর এই দেশ থেকে আজকে তোমাকে মনে হচ্ছে আমার ঘেন্না হচ্ছে, ঘেন্না। না না না, তোমার স্বামী নির্মাল্য আজ বেঁচে আছে কিনা জানি না, যদি মরে গিয়ে থাকে তাহলে বেঁচে গেছে। তারে তোমার এই ব্যভিচারিণীর রূপ দেখে হয়তো সে দেখে আত্মহত্যা করবে। কি বললে তুমি? এতদিন আমি যার নামে সিঁদুর পরে এসেছি সে আমার স্বামী নয়। আমার স্বামী অন্য
কেউ? তোমার স্বামী আমারই বন্ধু নির্মাল্য। এ কি করে সম্ভব? এ কি করে সম্ভব? না, এ কি করে সম্ভব? যাকে আমি চিনি না, যাকে আমি জানি না, কি করে চিনবে? তুমি তো নিজেই জ্ঞান হারিয়ে ফেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলে। নির্মলের অনুরোধেই তোমাকে আমি আমার বাড়ির আশ্রিতা হিসাবে রেখেছিলাম। কি ভুলবো আর বাবা, যে শালুক একদিন এই সংসারটাকে সাজিয়ে মন্দির বানিয়েছিল, আর সেই শালুক শালীনতার সীমা ছাড়িয়ে অশালীনতার ব্যভিচারে লিপ্ত হয়ে ব্যভিচারের কীর্তন করছে, তাহলে কি মন্দির থাকে বাবা? ভুল খোকা ভুল, তোর ধারণা সম্পূর্ণ ভুল। আজ শালুককে তুই যে সাজে দেখছি, শালুকের মধ্যে তোর মনটাকে মিশিয়ে দেওয়ার জন্য ওই বৌমাই শালুককে এই সাজে সাজতে বাধ্য করেছে। বলবে বাবা, শালুক শালুক শালুকই আছে রে খোকা। নোংরা আবর্জনা কোনো কিছুই শালুককে গ্রাস করতে পারেনি। শালুকের অন্তরটা যেমন পবিত্র ছিল, আজ তেমনই পবিত্র আছে। বাবা, তোদের সম্পর্কটা আমরা আর ফিরে রাখতে চাই না। এবার শাহরুখের সঙ্গে আমি তোর বিয়েটা চুপ করুন না, চুপ করুন। এই কথা আর বলবেন না, এই কথা আর বলবেন না। একজন বিবাহিতা নারীর কাছে বিবাহিতা বলছো কেন শাহরুখ? যে মহাপাপ। তুমি বিবাহিতা কেন বলছো? তুমি তো আপনার ছেলের বন্ধুর স্ত্রী আমি, তাই তো উনি আমাকে দয়া করে কয়েকটা দিনের জন্য এ বাড়িতে আশ্রিতা সাজিয়ে এখানে আশ্রয় দিয়েছিল। কিন্তু আজ যখন আমি আমার স্বামীর পরিচয় জেনে ফেলেছি, তখন তো আমার আর এখানে থাকা চলে না মা। আমার তো আর এখানে থাকা চলে না। কিন্তু কোথায় যাবে তুমি শালু? কেন আমি আমার স্বামীর কাছে যাব? তোমার স্বামী যদি আর বেঁচে না থাকে, তাহলে আমি আমার মরণে বিলুবাড়ি সাজ করে নেব। শালু, তবু তো তোমার একটা আশ্রয়ের প্রয়োজন আছে। কোথায় পাবে সে আশ্রয়? কার কাছে থাকবে তুমি? আমার কাছেই থাকবে গো। কে কে আপনি? আমি ওই নির্মাণের দাদু। কত ভাড়াটাকে বিয়ের দিন রাত্রে পুলিশেরা থানায় নিয়ে গিয়ে কি মাত্রায় না মানবে। তারপরে সেই মারে আমার দাদু ভাইটা একেবারে পঙ্গু হয়ে গেল। সে কি? আমি খবর পেয়ে থানায় গিয়ে পুলিশের কাছ থেকে উদ্ধার করে ওকে ওই দেশের বাড়িতে রেখে এসেছি। তার কাছেই তো শুনলাম কোথাকার কে যেন ওই সাংবাদিক আবির সান্যালের বাড়িতে তার স্ত্রী ওই আশ্রিতা হয়ে আছে। এই দেখুন তো, এই ছবিটার সঙ্গে ওই মেয়েটার মিল আছে কিনা দেখুন। আমার ছবি। আমি তো সেই শালু। তুমি আমার সাথে যাবে না দেবো? যাবে? যাবো দাদু, যাবো। আমি আপনার সঙ্গে যাবো। না শালু, তুমি যাবে না। প্রয়োজন হলে আমি তোমাকে নির্মাল্যর কাছে পৌঁছে দেবো। থাক, আবির বাবু থাক। দয়া করে আপনি আমাকে আশ্রয় দিয়েছেন,
তখন তখন আমি নিশ্চয়ই আমার স্বামীর কাছে পৌঁছে যেতে পারবো। চলুন চলুন দাদু চলুন। আপনারা আমাকে ক্ষমা করবেন বাবা, আমি আমার নিজের স্বামী সংসারে সন্ধান পাওয়ার পর এখানে তো আমি আর থাকতে পারি না। আসি বাবা আসি, আমার কথা ভেবে আপনি মন খারাপ করবেন না বাবা। দেখবেন দেখবেন একদিন সব সব ঠিক হয়ে গেছে। হতে তো হবেই সাধু, হতে তো হবে। আমি যে জীবনের এই শেষ পর্যায়ে এসে একটা নির্মম সত্য মর্মে মর্মে উপলব্ধি করছি, পর কখনো আপন হয় না সাধু। পর কখনো আপনি বাবার খেয়াল রাখবেন মা। আমি ভুল করে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবে। আর আমাকে আমার জীবন বাঁচানোর জন্য, এই বাড়িতে আমাকে আশ্রয় দেওয়ার জন্য আপনাকে আমার শত কোটি প্রণাম জানিয়ে যাচ্ছি, শত কোটি প্রণাম। শুধু বাবা না, আবার দেখা হবে। নমস্কার নমস্কার। শালুক বাবা, তুই সত্যি বলো না বাবা, শালুক কি সত্যি সত্যি চলে গেল? আমি ওকে ফিরাও বাবা, ও না ফিরলে আমার মহা সর্বনাশ হয়ে যাবে। তুই তো নিজেই নিজের সর্বনাশ করেছিস রে খোকা। তুই যদি নিজের মুখে স্বীকার না করতিস তাহলে আজকে এই তোর অবস্থাটা হতো না। কিন্তু আমি এই ভুল কেমন করে আমি সংশোধন করবো? বলো না মা, এখন আমি কি করবো? আমি মনে মনে ভালোবেসেছিলাম, আমি চালককে ছাড়া আমি কেমন করে বাঁচবো? ভুল কিসে না জেনে যাই মাসুলিয়ে হিসেবে শূন্য আমার মেলেনি সবিকে। ভুল কিসে না জেনে যাই মাসুলিয়ে হিসেবে শূন্য আমার মেলেনি সবিকে। ললাটে লেখা লিখে বিধাতা রামে কিনেছে দাদা, রাখি সেই দাদার পায়ে রোজানো সারা কি চেয়েছি কি চেয়েছি
কুমারী মেয়েরা পেটে বাচ্চা নিয়ে ওই বসে আছে, আর তাদের করে পটিয়ে পাঠিয়ে এখানে নিয়েছে মা বানানোটাই। আরে বাচ্চা পয়দা করাটাই হচ্ছে আমার। আর সারাদিনে আমি অরিজিনাল মেয়ে হতে পারি, তাহলে অনেক পয়সা আমি কামিয়ে নি। আমি বাচ্চা পয়দা করি আমি বড় লোক হয়ে যেতাম। আমিও বড় লোক হতে চাইবো দিদি, একেবারে রাতারাতি বড় লোক। তাই তো বছরে না আমি 2-3 বার বাচ্চা পয়দা করতে চাই। তা হ্যাঁ তুমি কি বাচ্চাকে পেটে ধরে নিয়ে এসছো না? কেমন নতুন করে আমার পেটে। আরে বাবা চিন্তা করো না দিদি, আমি আমি ঠিক বছরে না 2-3 বার বাচ্চা ঠিক তৈরি করে দেবো। আরে তোর শালি, ছড়ি ছড়ি ছড়ি, আরে তোর পাগলি। আরে আমি কি আর কি বলবো, তোর পাগলিটার সাথে ব্যবস্থা করতে বললাম। আরে তাই দিও দিদি, তাই দিও। আরে বাবা আজকালকার ছেলেরা তো শুধু ফুর্তি করেই চলে যায়, বাচ্চা পেটে দিতেই চায় না। আসলে বাচ্চা পেটে দিলে বিয়ে করার রিস্ক থাকে কি না? আর 7টা আমাদের দেশের পোড়া আইনের কপাল, 18 বছরে বিয়ে করার এলি বলে নাকি গুরুতর অন্যায়। আর আসলে নিচে 16 বছরে আর রেপ করাটা হয় এই নাবালিকা কারবার। আজ যদি কবি দ্বিজেন্দ্রনাথ রায় বেঁচে থাকতেন, তাহলে হয়তো আবার নতুন করে দুঃখে কলম নিয়ে লিখতেন, হিংসা কপটতায় ভরা আমাদের এই বসুন্ধরা, তার মাঝে আছে দেশে সকল দেশের সেরা। ও সে রক্ত দিয়ে রাঙা সে দেশ, দুর্নীতিতে গড়া। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। ভাবতে বড় লজ্জা, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আছেন কেন? আপনার চোখের জলে দান এখানে কেউ দেবে না। আমি খবর করবে এসব পাগল ছাগলের কাছে না তুমি একদম ঘেঁচবি না। আর এরা কামড়ে দিবি, পাগলা কুকুরি কামড়ে নিয়ে আমার জল হয় না। আর তেমনি পাগলা মানুষের কামড়ালে হয় বলে আতঙ্ক। বাচ্চা না আর বলা দেখি তুই খালি ভোগলে আর জীবনে আর কোনোদিন তুই পোলার পা না জামাইবাবু না, এ কথা আপনি একদম ভাববেন না। দেখবেন আপনাদের দুজনের মেয়ে নিশ্চয়ই হবে। ভাগ্য না, ওসব ভাগ্য ভাগ্য বলে কিচ্ছু নেই। ওসব হচ্ছে হেরে যাওয়া মানুষের হতাশার কল্পনা। দেবো না আমার কল্পনা বাগানে ফোটা স্বপ্নের কুড়িগুলো আমি কাউকে তুলতে দেবো না। না আমি কাউকে তুলতে দেবো না। জামাইবাবু প্লিজ, ওকে দেখে নাটক করবার কোনো প্রয়োজন নেই। ও আমাদেরই একজন, ওর নাম বাচ্চু। তুই সেই বাচ্চু, কিন্তু তোমাকে যে বিশ্বাস করতে আমার বড্ড কষ্ট হচ্ছে ভাই। হবি তো দাদা, হবি তো। কারণ আমার জন্য যে আজকে আমার জন্য সর্বনাশ হয়ে গেছে। আমি যে শিউলিকে সর্বহারা সাজিয়েছি দাদা। এইসব কথা একটু থাক বাচ্চু, আগে বলো তুমি কি আমার দিদির কোনো খোঁজ পেয়েছো? পাইনি শুনি পাইনি। ওই শয়তান মনেশ আমাকে সন্দেহ করে আমার উপর গোপনে লোক লাগিয়েছে। আমি কোথায় যাই কি করি তা জানার জন্য। তাই তো তোমার দিদির ঠিক মতো খোঁজ আমি করতে পারিনি। কিন্তু জানো শিউলি, হঠাৎ করে তোমার দাদাকে দেখে মনে হলো তিনি যেন কেমন পাল্টে গেছে। দাদা, আমার দাদা মানে বলো কোথায় আমার দাদা? আমি দাদার কাছে যাবো। জানো শিউলি, জানো তিনি আপন মনে বিড়বিড় করে কি সব বলে। আর কোনো অচেনা মেয়ে দেখলে তাকে ধরে জিজ্ঞাসা করে সে তার শালুক কিনা। আমি যাবো বাচ্চু, আমি আমার দাদার কাছে যাবো। পাগলামো করো না শিউলি, পাগলামো করো না। তুমি জানো ওই শয়তান তোতলা মানুষের লোক শুকুনের দৃষ্টিতে আমাদের উপর নজর রাখছে। তাছাড়া ওরা যদি কোনোভাবে আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম গুলো জেনে যায় শিউলি। তাছাড়া আমি তো রয়েছি,
আমি না হয় তোমাদের দাদা হয়ে আদাম তোমাদের মিলন ঘটিয়ে দিলাম। লে ছক্কা! এ শালা কি দেখলাম মাইরি, বস অনেক দিন থেকেই সর্ষের মধ্যে ভূতের সন্ধান করে চলেছে। গুরু কি সেই তালে সর্ষের মধ্যে ভূত? না না, আমাকে আরো ভালো করে জানতে হবে। আমি জানতে চাই যে দেশের বাড়িতে আমার স্বামীর কাছে আমাকে নিয়ে যাবে বলে নিয়ে এসেছিল, তা আমাকে এখানে কেন আনলো? দাদু কোথায়? কোথায় বলুন, দাদু কোথায়? দাদু, দাদু! তোমার দাদু এখন স্বপ্নের ঠাকুমার সঙ্গে দেখা করতে গেছে। আর আমি ওই দাদুর নাতি হয়ে এসেছি তোমার সঙ্গে দেখা করতে। কিন্তু কে আপনি? আমি তোদলা গণেশ। সারা কাদলা মাছের মতো বেটি ছটফট না করে যা বলছি তাই শোনো। আমি তোমাদের কোনো কথা শুনবো না, আমি আমার স্বামীর কাছে যাব। না, যেতে দেবো না। আমরা তোমাকে প্রতিদিন একটা করে নতুন শাড়ি উপহার দেবো। আমি তোদের আসল কথা বলতে গেছিলাম, বড় পশু। তোরা আমাকে নিয়ে তোরা বিজনেস করতে চাইছিস, কিন্তু পারবি না, কিছুতে পারবি না। আমি আত্মহত্যা করবো, আমি আত্মহত্যা করবো। এই ঘরে বলে ঘর শব্দ করে ধর। তোমার এই কন্ট্রাক্ট দুর্বলতাকে মাটিয়ে রাখবার জন্য আমরা এখন তোমাকে চলে গেল, আমার বুকটা চলে গেল, আমার বুকটা চলে গেল। কাঁদতে কেন? অমন করে কেঁদো না চুলকানি। তুমি কাঁদলে না আমিও ভেউ ভেউ করে কাঁদবো। যখন দেখবে এখানকার কেউ আমার কান্না থামাতে পারবে। আচ্ছা ফুলে, তোদের মধ্যে কি দয়া মায়া বলে কিচ্ছু নেই? এই ফুলের মতো মেয়েটাকে এখানে তুলে এনে তোরা দিন রাত্রি কাঁদাচ্ছি। ওপরে ভগবান আছে বুঝলি, তোদের ক্ষমা করবেন। এসো। আজ থেকে না তুমি হবে এই আধার রাতের মুক্তির রানী। মঞ্চে আমার আতশবাজি এক রাতে রানী সাজি। মঞ্চে আমার আতশবাজি এক রাতে রানী সাজি।
সকল দুঃখের প্রদীপ জেলে দিব গেলে করব নিবেদন আমার ব্যথা বোঝা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব গেলে করব নিবেদন আমার ব্যথা বোঝা হয়নি সমাপন আমার সকল দুঃখের প্রদীপ তবে কি আমাদের শালুক আবার ফিরে এসেছে? না বাবা, শালুক ফিরে না এলেও আমি তার স্মৃতিটা ফিরিয়ে আনার চেষ্টা করছি বাবা। তাই তো রোজ আমি তুলসীর তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাই, ঠাকুর ঘরে পড়ি লক্ষ্মীর পাঁচালি। আপনি একটু দাঁড়ান বাবা, আমি আপনার রাতের ওষুধটা নিয়ে আসছি। থাক বৌমা থাক, ওষুধ খেতে আর আমার ভালো লাগে না। কিন্তু ওষুধ না খেলে আপনি ভালো থাকবেন কি করে বাবা? যে সংসারে ভালো মানুষগুলোই শুধু কষ্ট পায়, তাদের আর ওষুধ খেয়ে লাভ কি? তবু যে তোমাকে ভালো থাকতেই হবে গো। তুমি ভালো না থাকলে আমি বাঁচবো কি নিয়ে বলো? আচ্ছা বাবা, আমি কি আপনার শালুক হতে পারি না বাবা? পারবে না বৌমা, পারবে না। শালুককে জোর করে মেঘলা সাজানো যায়, কিন্তু শত চেষ্টা করলে মেঘলা কোনোদিন শালুক হতে পারবে না বৌমা। মেঘলা কোনোদিন বাবা এসব কি কথা বলে গেল বাবা? বাবু তো ঠিক কথা বলেছে গো বৌদিমণি। শালুক দিদির সবাইকার মনে যে জায়গাটা তৈরি করে নিয়েছিল, সেই জায়গাতে তুমি কোনোদিনও পৌঁছাতে পারবে না। সেটা সেটা আর কেউ না বুঝলেও আমি বুঝি। তাই তো আমি শালুক দিদিকে আবার এই বাড়িতে ফিরিয়ে আনতে যাচ্ছি। আসবে না, কোনোদিন আসবে না। শালুক দিয়ে আর বাড়িতে কোনোদিন ফিরে আসবে না। এসব তুই কি বলছিস প্রবীণ? ছোট বাবু, আসবে কেমন করে? আমরা যে তার সাথে সবাই দুর্ব্যবহার করেছি, তুই আজ আমি বেশ বুঝতে পারছি। শালুক দিদি এই সংসারে সুখ শান্তিগুলোকে আগলে রেখেছিল, তাই তো সে চলে যাওয়ার সাথে সাথে এই সংসারকে গ্রাস করে ফেলেছে দুঃখ, বেদনা আর হাহাকার। শুধু তুমি নয় ঠাকুর, আজ তুমি এই কথা বলছো ছোট বাবু, অথচ তুমি কিনা একদিন শালুক দিদিকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিলে। আমি ভুল করেছিলাম পূর্ণদা। সেদিন জানতাম না যে আমি শালুক দিদির জীবনে এত কষ্ট আছে। তাই তো আমি মনে প্রাণে চাইছি শালুক দিদি যেন আবার এই বাড়িতে ফিরে আসে। এ তুই কি বলছিস প্রবীণ? মাগো, আমি অনেক ভুল করেছি, না জেনে না বুঝে আমার প্রিয় দাদার চরিত্র নিয়ে কতই না কুটক্তি করেছি। শুধু তুমি নয় ঠাকুরপো, আমি আমার দেবতার মতো স্বামীকেও ভুল বুঝেছি। তার জন্য স্ত্রী হিসেবে ক্ষমা চাইলে তুমি হয়তো দাদার কাছে ক্ষমা পেয়ে যেতে পারো বৌদি, কিন্তু আমি কোন মুখে দাদার সামনে কে দাঁড়াবো? ঠাকুরপো, কেমন করে আমি গিয়ে বলবো দাদারে, তোকে এই সংসারের চরিত্রহীন সাজাতে গিয়ে আমি নিজেই নিজের চরিত্রটাকে হারিয়ে ফেলেছি। পারলে তুই আমাকে ক্ষমা করে দিস দাদা। তাই তো আমি শালুক দিদির কাছে যাব, তাকে গিয়ে বলবো যে সংসারটা তুমি সুখ, হাসি আর আনন্দ দিয়ে সাজিয়ে রেখেছিলে, সেই সংসারটা যে আর শ্মশান হতে বসেছে গো শালুক দিদি, সেই সংসারটা আজ শ্মশান হতে বসেছে। সেই শ্মশান হতে বসে সংসারটাকে
তাহলে কি সত্যি ফিরে আসবে মা? বৌমা, চোখে জল দিয়ে সবকিছু হয় না বৌমা, এর জন্য দরকার হয় ভালোবাসার। তাই তোমাকে আমি বলছি বৌমা, তুমি আমার ছেলেটাকে ভালোবেসো বৌমা, তুমি শুধু আমার ছেলেটাকে ভালোবেসো। আমি চেষ্টা করবো মা, তবে জানি না তার বোন আমি পাবো কিনা, সে আমাকে ক্ষমা করবে কিনা মা। তোমার কৃতকর্মের জন্য আমির সান্নালের কোনো ক্ষমা নেই। আমি আমার কর্তব্যকে আবেগের হাওয়াতে ভাসিয়ে দিয়েছি, কিন্তু কিন্তু তুমি বেঈমান, তুমি প্রতারক, তুমি মিথ্যাবাদী। তোমার চোখ দুটো লাল কেন, তোমার পাটা টলছে কেন? তবে কি তুমি মদ খেয়েছো? বেশ করেছি। মদ্যপানের বিরুদ্ধে যারা, তাদের মাথায় পড়ুক বাজ। একই মেঘলা সান্যাল, তুমি মদ খেতে দেখে অবাক হয়ে গেছো? হ্যাঁ? একদিন তো তুমি মদ খাইয়ে আমাকে স্মার্ট বানাবার চেষ্টা করেছিল, হ্যাঁ? তাকে আজকে মদ খাওয়া দেখে আজকে উঠছো কেন? হ্যাঁ, তোমায় তো চুপ করো, তুমি চুপ করো। আচ্ছা মেঘলা, আমাকে দেখে কি মনে হচ্ছে না মানে আই এম সো স্মার্ট, না আই এম আ ড্রাঙ্কার? কিচ্ছু না, তুমি আগে যেমন ছিলে এখনো সেরকমই আছে। আচ্ছা এসো এসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আসছি, নিশ্চয়ই তোমার মাথা যন্ত্রণা করছে, তাই তো? যার মাথাটাই নেই তার আবার মাথা ধরা ডাললি। কিন্তু তোমার খিদে তো পেয়েছে, সে কখন খেয়েছো কে জানে। এসো এসো খাবে, এসো। আমি না তোমার জন্য হাতে বানানো রুটি আর আলুর তরকারি বানিয়েছি। Stop it! আজ বৃহস্পতিবার, তাই তোমার জন্য আমি নিরামিষ রান্না করেছি। আমি আলু পোস্ত, ডাল আর টোকার ডালনা বানিয়েছি। তোমরা আমাকে পাগল করে দেবে, আমি সব কিছু ভুলতে চাই, কিন্তু এগুলো আমার মনে করে দিচ্ছ আবার সেই যন্ত্রণা। তুমি এভাবে থেকে শেষ করে দিও না, তুমি শেষ হয়ে গেলে আমাদের তিনটে মানুষও যে একসাথে শেষ হয়ে যাবো। না না, তোমাদের শেষ হতে হবে না, বরঞ্চ তোমরা শেষ থেকেই আবার শুরু করবে। কি বললে? আমার বড্ড খিদে পেয়েছে মেঘলা, তুমি বললে আমার জন্য একটু ম্যাগি বা চাউমিন বানিয়ে আনো, আর ডিনারে যদি মটন আর চিকেন থাকে তাহলে একটু বানিয়ে দিও, আমি ওই খেয়ে শুয়ে পড়বো। দাঁড়াও, একটু দাঁড়াও, তুমি আমার একটা অনুরোধ রাখবে। অনুরোধ কেন বলছো গো মেঘলা? বলো দাবি, কারণ প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছে দাবি বর্তায়, আর সেই কর্তব্যগুলো পালন করাই স্বামীর ধর্ম। বলো বলো, তুমি কি চাও? তুমি তুমি শালুকে আমার কাছে এনে দেবে। কি বললে? আমরা দুই বোন একসাথে থেকে তোমার সুখ দুঃখ ভাগাভাগি করে নেব। তুমি কি পাগল হয়ে গেছো মেঘলা? আমি তো পাগল, আমি যে ভালোবাসার কাঙালিনি। আমি জানি আমি তোমার ভালোবাসা আর কখনো কোনোদিনও পাবো না। তাই তো না পাওয়ার চেয়ে কিছুটা তো পাওয়া আমার যে বড় সৌভাগ্যের গো। তাই বলছি তুমি শালুকে এনে দাও, এনে দাও।
এই যে বাবু সাহেবরা, তোমরা কেউ কি আমার বোন শালুক, যার ফুলের মতো চেহারা, চাঁদের মতো সুন্দর মুখখানা। এই মেয়েটা, দেখি তুমি আমার শালুক কিনা? না না, তুমি আমার শালুক নও। এই মেয়েটা, তুমি কি আমার শালুক? বলো না, বলো কোথায় আমার শালুক? তোমার শালুক হারিয়ে গেছে দাদা। আমি আবার তাকে খুঁজে নেবো। আমাকে তুমি চিনতে পারছো না দাদা? আমি তোমার শিউলি গো, শিউলি। আমার একটাই বোন, আর সে হলো শালুক বোন। আর শিউলি নামের যে বোনটা ছিল, সে তো অনেকদিন আগেই দাদা বলিনি, তোমার ঘৃণার অবহেলা বুকে নিয়ে সে আজও মরার মতন বেঁচে আছে। বলে দেখো না দাদা, একটিবার তুমি আমার দিকে তাকিয়ে ভালো করে চেয়ে দেখো। আমি তোমার বোন শিউলি দাদা, আমি শিউলি। কিন্তু সেই মেয়েটা তো যখন শালুক নয়, তখন তুমিও আমার। কি বলি দাদা? কি বললে দাদা? এ তোমার শালুক আমরাও দেখতে, তাকে তুমি কোথায় দেখেছো? কোথায় দেখেছি, কোথায় দেখেছি? মনে পড়ছে, মনে পড়ছে। বিলাসপুর গ্রাম সাংবাদিক আমি যাব আমি সাদালের বাড়িতে, যেমন করে হোক তাকে আমি ফিরিয়ে আনবো। কখনোই তোরা আর এই মেয়েটাও যখন তেমনি সেই মেয়েটাও, কিন্তু আমি তাকে খুঁজবো, আমার শালুককে। আমার একটা কথা তুমি শুধু শুনে যাও, শালুককে চিনতে না পারলেও তোমার শিউলিকে তুমি চিনে নাও দাদা, তুমি চিনে নাও। চিনবে না দাদা, তোদের আর কাউকে চিনতে পারবে না, কারণ তোদের মতো বেঈমানদের না চেনা উচিত। এ তুই কি বলছিস নিশি? হ্যাঁ, তোদের জন্য, শুধুমাত্র তোদের সুখের জন্য ভেবে ভেবে মানুষটা তার জীবনের সবটুকু সুখ বিসর্জন দিয়েছে, সংসার পর্যন্ত করেনি, যাতে ভাই বোনের প্রতি অবহেলা না হয়। সেই তোরা আজ দাদার কথা কেউ একটু ভাবি না, শুধুমাত্র নিজের সুখের কথা ভেবে যা খুশি তোরা তাই করে গেলি। এটা তোরা কেউ সুখী হবি না, দেখেনি সেটা তারা কেউ সুখী হবি না, কেউ সুখী হবি না। সুখী আমি হতে চাই না রে নিশি, সুখী আমি হতে চাই না। তোদের সুখের জন্য আমি নিজের সুখ হারিয়ে শিউলি, কেন কেন তুমি জীবনের ঝুঁকি নিয়ে ওই হানাহানি থেকে বেরিয়ে এসেছো? আচ্ছা শিউলি, তুমি কি জানো না ওই শয়তান শুকুরের দৃষ্টিতে আমাদের উপর নজর রেখে চলেছে? ওরা জানতে পারলে আমাদের জীবন সংশয় হবে। আমি আর বাঁচতে চাই না। আমার যে জীবনটাকে আমার দাদা
বাঁচিয়ে রাখতে চাই না। পাগলামো করো না শিবলি, পাগলামো করো না। ওই শয়তান তোতলা করে আমাদের জীবন থেকে অনেক কিছু কেড়ে নিচ্ছে, তাই ওই শয়তান তোতলা কলেজকে আমি বলছি ইয়ারে আবার কেড়েছিস তোরা, ভেঙেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে মরণে কখনো ভুলিতে পারি? একদিন হিংস্র মানবিকতা আমি যদি কেউ হই, স্বজন্ত্র হারাবো মহার শ্মশানে, তোর চিন্তা আমি ভুলবই ভুলবো। এই তো আমি এসে গেছি। মানে পোয়াতি মেয়েদের পেট থেকে বাচ্চা খালাস করতে আমি নার্সারি এসে গেছি। মানে জীবনে তো আমি কত কিছুই করলাম, ঘটকালি করলাম, চুনকালি মাগলাম, আর পোয়াতি মেয়েদের পেট থেকে বাচ্চা খালাস করে আমি শখের ষোলকলা পূর্ণ করবো। हम भी आपको साथ पूरा करने के लिए আরে লে কাপ্পা, তা আমরা মতো হেপো নাকি? তা এখানে কে পড়তে? তা কে আপনি? আমি সে ট্রেনেই লালাচ্ছি। আমি শুনিয়াছি এখানে बच्चा बिक्री হয়, इसलिए हमें बच्चा खरीद करने के लिए आए। আরে লে কাপ্পা, আমার দেখতে সারা পাপাটা চলে গেছে। আর শুনুন সেটা, আজ আপনাকে একটা বাচ্চা আমি পাই, কিন্তু আমার তো 10,000 কমিশন লাগবে সেটি। अरे दोस्त नॉय, আমি তোমাকে 50,000 और बच्चा खरीद करने के लिए 10 लाख रुपया देवे। ওরে বাপ! আপনি তাহলে এই বেলাটা অপেক্ষা করবেন? আজ একটা 5 মিশালি মাকে আমি এখানে আনছি। আর তার বাচ্চাটাকে খালাস করে একেবারে খাওয়া করে গরম মালানো হাতে তুলে দেবো আমার। তা আসুন আসুন, আপনি আমার ভেতরে আসুন তো একবার দেখি। হ্যাঁ, কাকে তুমি ভেতরে নিয়ে চলে যাচ্ছ? খতে সার খতে ওরই বাচ্চা কিন্তু এখানে এসেছে, তো একটা বাচ্চা দামুনি 10 লাখ দেবে বলছে, আর আমাকেও আমি কোন কমিশনে খাই না। এছাড়া যদি পুলিশের লোক হয়, ভেবে দেখেছো কি হবে? তাহলে আমার গলায় তো দড়ি পড়বি, আর সেই সাথে তোমাদের লোক। এমন করে আগে এমন করে বলবেন না, বিশেষ করে মেয়ে পুরুষদের এমন জায়গায় মারে না। এটা কাউকে বলাও যাবে না, আর কাউকে দেখানো যাবে না। আমি বলে এখানে কেটে বলি। আরে দাঁড়াও দাঁড়াও, ও ছালাকে একটু বাজিয়ে দেখতে হবে না যে ও ছালা সত্যি সত্যি খদ্দের আছে কিনা। মিস সিলসিলা বা সাজনা যাকে হোক একবার এখানে পাঠিয়ে দাও তো তুমি। ঠিক আছে মালিক, ঠিক আছে। আরে ম্যাডাম, কিছু ব্যবস্থা না করে চলিয়া যাচ্ছে। আরে বাহ, আরে দাদা দাদু, আরে ছুরি ছুরি ছুরি। আমি 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 যাবেন না, আমি তো আপনারই ওই মানে ওই একেবারে খালাস করতে গরম মাল হাতে আমি মাত্র অপেক্ষা করবো কেমন? আমি আরে নারাজ হয়ে চলে গেল। আরে ঠিক আছে, চলিয়া যাচ্ছে হামিম ভি। আরে দালান দালান শেঠজি দালান,
আপনি হলেন আমার নয়া বিজনেসের প্রথম খদ্দের। তাই আপনার মনোরঞ্জনের জন্য আমি একটা দারুণ উপহার সাজিয়ে রেখে দিয়েছি। এখানকার সেরা সুন্দরী মিস সতনা সম্মানা চামেলি, আমি টক ইমলি ইমলি ইমলি, যে একবার আসে সে 10 বার আসে, তোমার নেশায় আমি মাতাল হতে চাই। লাই লাই লো, লাই 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 লো, লাই লাই লো, লাই 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 লো, না চম্পা না চামেলি, আমি টক ইমলি আমি তোমার লাল চমচম, আমি তোমার আমি তোমার আলুর ঘর, আমি তোমার দেখেছি পীরের নেশা, দেখেছি তারের নেশা, তোমার নেশায় আমি মাতাল হতে চাই। আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, আমি কলকাতার রসগোল্লা, না চম্পা না চামেলি, আমি না চম্পা না চামেলি, আমি এখানে আপনি আপনি এখানে? তুমি এমনি করে কিভাবে সেজেছো? কেন সেজেছো তুমি? ছি, শালুক, ছি। কেন তুমি এই পথে নামলে? তোমার স্বামী কি তোমাকে মেনে নেয়নি? কোথায় আমার শালুক? ওই ওনাকে বললেন আমার শালুককে নাকি এখানে বন্দি করে রেখে দিয়েছে আমার জন্য। কি নির্মাল্য, তুই এখানে? আমি তুই হা ভগবান, এখানে এই অবস্থায় তোকে আমি দেখবো ভাবতে পারিনি। আর তোর কি চেহারা হয়েছে রে নির্মাল্য? আমি আমার ভাগ্য রে ভাই, সবই আমার ভাগ্য। আমার শালুককে ফিরে পাওয়ার আশায় আমি আমি এখনো বেঁচে আছি রে ভাই, এখনো আমি বেঁচে আছি। বল না ভাই বল, আমার শালুক কোথায়? আমার শালুক কোথায় বল? দেখবি, ওই দেখ শালুক তোর। ভালো করেছে দেখ নির্মাল্য, ওই তোর শালুক। মানি না। আমার শালুকের চেনা দৃষ্টি ছিল, দু চোখে চেনা দৃষ্টি ছিল, শীতেতে সিঁদুর ছিল, কিন্তু এই মহিলাকে দেখে মনে হচ্ছে উনি আমাকে চিনতেই পারছেন না। চিনবে কেমন করে? সেই দিন জ্ঞান ফিরে তারপর ওর স্মৃতি শক্তিটাই আর ফিরে আসেনি। কি বলছিস আমি? আর তোর দাদা এই নোংরা পথে নামিয়েছে। হ্যাঁ, যাও শালুক, যাও। এই তোমার স্বামী নির্মাল্য, যাও, তুমি ওর কাছে যাও। তোমার একটুখানি কষ্ট করার জন্য বিদায়কালে আমার ঘরে ঘরে আসো।
অচেনা মানুষের কাছে আমি কিছুতেই যাব না। যতক্ষণ না আমার স্মৃতি আমায় চেনার দৃষ্টি দিচ্ছে, ততক্ষণ আমি কিছুতেই ওনার কাছে আমি যেতে পারবো না। ছি ছি আমি ছি ওনাকে ছি আমার স্বামী বলে কিছুতেই মেনে নিতে পারবো না। ছি 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 কি কেলেঙ্কারি কান্দরি বাবা, নিজের স্বামীকে তার বউ চিনতে পারছে না। আর এই জন্যই তো বুঝলি ভাই, তোর বউটাকে তুলে এনে আমি তোর মুখোমুখি দাঁড় করাতে পারিনি। শুধু তুই দুঃখ পাবি বলে। হ্যাঁ বুলে, হুকুম কোন বস? এই ছাড়া সাংবাদিকটা এসেছে আজকে আমাদের ছবি তুলবে বলে, বুঝলি? তুই একটা কাজ কর, ওই ছালাকি একটা ছবি বানিয়ে দে। এই শালা সাংবাদিক বাচ্চা। খবরদার, এবার তুই হাতে হাতটা তুলে দে বলছি। তাহলে তোকে আমি ছেড়ে ছেড়ে শয়তান, আমার সামনে ছেড়ে, আমার বন্ধুকে তুই ছেড়ে ছেড়ে। আরে চলে যা। হ্যালো, আসলে কি করে বলবো? ছেড়ে দে, ছেড়ে দে, সত্যি আমাকে ছেড়ে দে বলছি। আমাকে ছাড়, ওর একটা বকুনে ছিল আমার, ঘেন্না করে ঘেন্না। না না, এর থেকেও আমি তোকে ডবল ঘেন্না ফিরিয়ে দেবো রে শয়তানি। আর তোর ওই নখের কাগজটাকে এবার আমি শেষ করে দিয়ে আমি হয়ে গেলাম আর শয়তানের শয়তান, মহা শয়তান। তুই বন্ধু নও তাহলে? না। আন্দোলন করে আমি আমার জন্মের যে ঠিকুটি কুষ্টিটা তোদের ঘরে বলতাম, সেটা কিন্তু সত্যি নয়। আমি ভেবেছিলাম এইরকম বিকলাঙ্গের অভিনয় করে ওই সারা বাবা আমাকে সমস্ত সম্পত্তিটা লিখে দেবে, কিন্তু না, দেয়নি। অর্ধেক তোর নামে লিখে দিয়েছে। তাই তাই আজ সেই সম্পত্তিটা আমার নামে করে নেবো বলে আজ আমি তোকে এখানে তুলে এনেছি। বলে বলেন বস। এইটাকে তুই ধরে নে। যে ইঞ্জেকশনটা এতদিন আমি এই নির্মাণকে দেবো বলে রেখেছিলাম, সেই বিষাক্ত ইঞ্জেকশনটা তুই এই সাংবাদিক আবিষ্কারকে দিয়ে ওকে পঙ্গু করে দে। না না না, ছেড়ে, সাংবাদিক আবিষ্কার না, এতদিন তুমি আমাদের অনেক ছবি তুলেছো, অনেক খবর ছাপিয়েছো। আজ আমি তোমার আখরি খবর ছাপাবো। সাবধান বলে সাবধান। তুই যখন এই দেবতার মতন মানুষটা ক্ষতি করতে হাত বাড়িয়েছিস না, তখন তোকে আমি তোকে কিছুতেই ক্ষমা করবো না। ওই সুস্থ স্বাভাবিক
ভয়ঙ্কর মানুষটাকে এবার আমার ওই অস্ত্রে ঘাই করবো, আর সেই অস্ত্র হবে এই বিষাক্ত ইঞ্জেকশন। এখনই কথা শোনো বাবা, এখনই এমন অধৈর্য হয়েও না। আচ্ছা ঠাকুরপো, বাবা এখন আসছে না কেন ঠাকুরপো? ওই তো আর কত ধৈর্য ধরবো বলতে পারি? যে সংসারটা যে দুদিন হলো আর বাড়ি ফিরে আসেনি, তাকে আমি কেমন করে বাবা, বাবা জানো তো বাবা, মোবাইল সিস্টেম তো অফ করে রেখে দিয়েছে। কর্তা বাবু, কর্তা বাবু, একটা দেখুন, একটা অচেনা লোক এসে আমাকে এই খামটা দিয়ে বললো বড় বাবু নাকি বিপদ। হ্যাঁ গো, কিসের বিপদ দিলে? বলো বলো কিসের বিপদ? তোমার হাতে ওটা কি? বলেছে গিনিমা এই চিঠিটা পড়ে উপযুক্ত ব্যবস্থা না নিলে বড় বাবু নাকি বিপদ হতে পারে। কমিটি কি কেউ কিছু বলেছে? বলো না কি বলেছে? বলেছে গিনিমা, বলেছে এই চিঠিটা পড়ে উপযুক্ত ব্যবস্থা না নিলে বড় বাবু নাকি বিপদ হতে পারে। দেখো তো বৌদিমণি কি লেখা রয়েছে এই চিঠিতে। দেখি দেখি কি লেখা আছে। মিসেস মেঘলা দেবী, আপনার স্বামী আমাদের কবজায়, আর 5 ঘন্টার মধ্যে যদি আমাদের ঠিকানায় আপনি 10 লাখ টাকা না নিয়ে আসেন, তাহলে তাহলে আপনি বিধবার সাজ 5 ঘন্টার মধ্যে পাবেন। আর আপনি যদি এই খবরটা পুলিশকে জানান, তাহলে আপনার স্মৃতির সিঁদুর না। আমি আবার শুধু সিঁদুর কিছুতেই মুছতে দেবো না, কিছুতেই না। আমি যেমন করে পারি ওদের হাতে পায়ে ধরে আমি ঠিক আমি আমার স্বামীর জীবন রক্ষা করবো। না বাবা না, আপনি আর আমাকে বাধা দেবেন না বাবা। আমি যদি আমার স্বামীর জীবন ফিরিয়ে আনতে পারি তবেই আমি ফিরবো, না হলে এ যাওয়াই আমার শেষ যাওয়া। যেন বৌদি, ওখানে গেলে তোমার বিপদ হতে পারে। বৌদি, বৌদি। সন্ধ্যা, সন্ধ্যা ওদেরকে ফেরাও, তুমি ওদেরকে কাউকে যেতে দিও না। কি হলো? তুমি এমন করছো কেন? কি হচ্ছে তোমার? বলো না কি হচ্ছে তোমার? কি হয়েছে কর্তা বাবু? কি হলো তোমার? কি হলো? কথা বলছো না কেন? বলো কি হচ্ছে তোমার? কি কষ্ট হচ্ছে? কোনো তুই ডাক্তারকে খবরটা পড়লো? যাচ্ছি গিনিমা, আমি এখনই যাচ্ছি, আমি এখনই যাচ্ছি। না, আর খবর দিতে হবে না। ঈশ্বর, ঈশ্বর বড়ই করুণাময়। সন্ধ্যা, তাই তো ভয়ঙ্কর দুঃসংবাদটা শোনার আগে ঈশ্বর আমাকে কি হলো? কি হলো তোমার? কথা বলছো না কেন? কথা বলো। তোমার চোখটা আমার স্থির হয়ে যাচ্ছে কেন? তুমি কথা বলো। তুমি কথা বলো। সাধের এই দেহটা একে মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে। সাধের এই দেহটা একে মুঠো সাদা ছাই হবে, সবই তো পিছে পড়ে রবে।
আমার ছেড়ে দে, আমার স্বামীকে ছেড়ে দে, ছাড় বলছি। আর এক পা তোর কাছে যাবে না। এই দলিলের সই কর বলছে, এই দলিলের সই কর, নাহলে তোর শাহরুখকে আমি এই অবস্থাতে গুলি করে মেরে দেবো। না, না, ওই সম্পত্তিতে শালুকের জীবনের মূল্য আমার কাছে যে অনেক বেশি, তাই তো শালুককে বাঁচিয়ে রাখতে আমি আমি আমার নামের সমস্ত সম্পত্তি আমি তোমার নামে লিখে দিলাম। আমি কোথায়? আমি কোথায়? শালুক, শালুক, এ কি? তোমার কেমন বেশ? তোমার কি হয়েছে? আমার মনে পড়েছে আমার সেই দিন রাত। না না, আমার সব মনে পড়েছে। সেদিন ওই শয়তানটা আমার মাথায় প্রচন্ড আঘাত করে, তারপর আমি অজ্ঞান হয়ে যাই। তারপর অনেক কিছু ঘটনা ঘটে গেছে। সুন্দরী, চলে এসো। কি ভেবেছিস তুই? দেশে কি আইন কানুন বলে কিছু নেই? কাজ যদি না থাকে, তাহলে তোর সাজা আজ আমার হাতে হবে না। আরে চুপ করে শুয়ে থাকো ওখানে। ওঠ শালা। ওই দাদা চলে আর মন খারাপ করে লাভ নেই সুন্দরী। চলো আমার সঙ্গে তুমি চলো। তুই শাহরুখকে বাঁচাও নির্মল। তুমি যদি পারো ওই শয়তানের হাত থেকে তুমি শাহরুখকে বাঁচাও। কিন্তু শাহরুখকে আমি কেমন করে বাঁচাবো? কে আমাকে এখানে সাহায্য করবে? আমি কেউ হয়তো ওরা হয়তো মেরেই ফেলেছে। মরিনি নির্মল, মরিনি। সত্যের কখনো মৃত্যু হয় না। আমি তাই অত্যাচারী ধ্বংস করার জন্য আমি আবার ফিরে এসেছি রে নির্মল। কিন্তু এদিকে যে সর্বনাশ হয়ে গেছে আমি। কিসের সর্বনাশ? আমার দাদা আমার শাহরুখের সর্বনাশ করতে ধরে নিয়ে গেছে। কি বললি? কি করে হয়? তোর সাজানো বাগানের ফুল দিয়ে আমি কখনো আর নিজের সাজানো বাগান সাজাবো না রে নির্মাল্য। তোর দূর থেকে তোকে আমি তোর সুখ দেখে আমি কেবল আশীর্বাদ করবো, তাতে আমি সন্তুষ্ট হব। কোথায় আমি শুনি? আমি 10 লাখ টাকা আছে না, আপনি আমার গয়নার বিনিময়ে আমার স্বামী। মেঘলা, তুমি এখানে? তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? বলো, তুমি ঠিক আছো? তুমি কি করে এলে এখানে মেঘলা? একটা লোক চিঠি পাঠিয়ে বলেছে তোমাকে নাকি কিডন্যাপ করে রেখেছে, আর 10 লাখ টাকা না দিতে পারলে তোমাকে জীবনে শেষ করে ফেলবে। আচ্ছা আমার শাহরুখকে না না নির্মল, না, তোর শাহরুখের কোনো ক্ষতি হবে না। তার আগেই আমরা শাহরুখকে সবাই মিলে আমরা বাঁচাবো। শাহরুখকে বাঁচাতে আমরা সবাই যাবো। শেষ হয়ে গেছে,
শালুকের স্বপ্নের পাপড়িগুলো আজ একটা একটা করে ওই নরপশুটা শেষ করে দিন। শালু, না না, তোমার কিচ্ছু হয়নি শালু, কিচ্ছু হয়নি। আমি বলছি আমরা সব ভুলে গিয়ে ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না, তুমি আমাকে ছুঁয়ো না, আমি যে আজ নষ্ট হয়ে গেছি। নষ্ট হয়ে গেছি? কি হয়েছে তো? ওই শয়তান দোতলা গণেশ আমার দেহ মনকে অপবিত্র করে দিয়েছে, আমার এই সিঁদুরকে ময়লা করে দিয়েছে। আমরা সাথে ছাড়ব না তোকে। লড়বো। আপনারা রাখবে বলে আমি কিন্তু তোদের একটা একটা করে গুলি করে মারবো। আসলে জানোয়ার হাত। মৃত্যুর আগে তোর শেষ হাসিটা হেসে যা, কারণ তোর অহংকার ঘনিয়ে এসেছে। কে আমাকে মারবে? তুই? হ্যাঁ? তুই? না তুই? আরে আমি সান্নাল, আমি তোকে মারবো। এই শোন সাংবাদিক, আমার শেষ প্রহরের কাজ শেষ, এবার দ্বিতীয় প্রহরের কাজ শুরু হবে। তোর এই সুন্দরী বউটা আর শেষ প্রহরের সঙ্গে হবে তোর মৃত্যু। না না রে শালা তোতলা গণেশ, আমি শালা মরিনি, আমি বেঁচে আছি শুধু শালা তোকে আমি জানেন তুই বাচ্চা তুমি মরিনি রে শালা, তোকে আমি বাড়ার জন্য এখন শালা বেকার করবো। তুই আমাকে নষ্ট করে আমার শালুকে নষ্ট করেছিস। তোকে আমি ছাড়বো না রে শয়তান, তোকে আমি শেষ করে দেবো রে, তোকে আমি শেষ করে দেবো। আমাকে তুই ক্ষমা করে দে ভাই। প্লিজ যাবে, দয়া করে কেউ আইন নিজের হাতে আপনারা তুলে নেবেন না। ওকে ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। নান্টু তুই এখানে? আমি নান্টু ঘটক নই, আমি সিআইডি অফিসার নন্দদলাল বিশ্বাস। তোমার এই গোপন সমস্ত কিছু জানতে আমাকে বিভিন্ন সময় আমাকে ছদ্মবে ধরতে হয়। তাই আজ আমার তদন্তে ফেলেছে ইউর আন্ডার থ্যাংক ইউ অফিসার, আপনি এই বিশাল জনরসের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন বলে আপনাকে মেনি থ্যাংকস। তবে জেল থেকে আমি আপনার ফিরে আসি, আর সেই দিন এসে তোদের একটা করে আমি হিসেব বুঝে নেব। তার আগে তোর সঙ্গে শেষ বুঝে পড়া হবে আমার। তুই যেমন করে আমার স্বামী কেড়ে নিয়েছিস, তুই যেমন করে আমার সংসার কেড়ে নিয়েছিস, তুই যেমন করে আমার পবিত্র সিঁদুরটাকে অপবিত্র করে দিয়েছিস, তোকে আমি বাঁচিয়ে রাখবো না শয়তান, তোকে আমি তুমি কি করলে শালু? কেন তুমি নিজেকে এইভাবে শেষ করে দিলে শালু? আজ তোমার পূর্ব স্মৃতি ফিরে আসার আমার এই বন্ধুটাকে আমি চিনতে না পারলেও জীবনে সবচেয়ে সুখের দিনগুলো কিন্তু তুমি ওর কাছে কাটিয়েছিলে। আর আবিরও তোমাকেই ওসব কথা পুরনো স্মৃতিগুলো আর জাগিয়ে
রাগিয়ে তোলে কিছু লাভ হবে না। ও যখন ভুলে গেছে ওকে ভুলতে দেবে না, আর আমি বাঁচতে চাই না। এই সমাজ সংসারের রঙ্গক্ষেত্রে আমি আর বেঁচে থাকতে চাই না। আজ আমি হেরে গেছি, আমি পুরোপুরি হেরে গেছি। আবার নতুন করে তোমাকে দিতে হবে। আবার তোমরা নতুন করে জীবন শুরু করবে। তুই মহিলা সিঁদুরটা তুলে দিয়ে নতুন করে ফিতে সিঁদুর তুলে দে। নিশ্চয় দেবো রে, আমি নিশ্চয় দেবো। যে শয়তানটা আমার স্বরূপের শীত থেকে ময়লা করেছে তার রক্ত নেই। আজ আমি আমার শালুকের শীততে আবার নতুন করে শীত করেছিলাম। যে পল্লী বধূ সে তার ফুল দিয়ে, যে পবিত্র পল্লী বধূ তার পবিত্র ফুল দিয়ে সুন্দরভাবে সংসার জীবন কাটাতে চেয়েছিল, যে পবিত্র সিঁদুর নিয়ে স্বামী সোহাগিনী হতে চেয়েছিল, কিন্তু তার জীবনটাই তুমি নষ্ট করে দিলে। তার পবিত্র স্মৃতিটা তুমি ময়লা করে দিলে। শয়তানটার পরশে তার শীতে সিঁদুর হয়ে গেল